নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। স্ক্রিনে দেখানো টপিকটির আজ চলছে 3 নং পার্ট, তাই উক্ত ক্লাস করার পূর্বে পূর্বের পার্টগুলো করে নেওয়া আবশ্যক। আচ্ছা, এখন এই পরেরটা দেখা যাক। এখানে হচ্ছে 20 মিটার দীর্ঘ একটি রশিকে এত এত অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা কিন্তু আমরা যদি ওই অনুপাতের মাধ্যমে করি যে 20 হচ্ছে কি দেয়া আছে, মোট দৈর্ঘ্য দেয়া আছে, কিন্তু তাহলে মোট এর, তাহলে নিচে কি মোট এরটা হবে। মোট মানে কি এই অনুপাতগুলো যোগফল, তাহলে কত 5 3 8 আর 2 10, তাহলে 10 হচ্ছে আমার নিচেই হবে। যেহেতু চাইছি কি সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে ছোট এর ভিতরে অনুপাত অবশ্যই কত ছিল 2, তাহলে সেই 2টা আমরা উপরে দিয়ে দেব। তাহলে এখানে এটা কাটলে পরে 2 হয়, 2 আর 2 2 দুগুণে 4, এই যে 4 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটা কিন্তু আমরা শর্টকাটে করে ফেলতে পারলাম, কারণ কি ওই জায়গায় শুধুমাত্র ছোটটা চাইছে এই জন্য। এর পরেরটাই যাই আমরা। 21 নম্বরে 143 টাকাকে এত এত অনুপাতে ভাগ করলে বৃহত্তর ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে। এইরকম অঙ্ক আমরা এর আগে করছি। তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে 143 টাকাকে, আমি আগে বারবার বলতেছি যে এটা খেয়াল করতে হবে যে মোটটা দেওয়া আছে কিনা। মোট যদি দেওয়া থাকে তাহলে মোট ভাবে করে করতে, মোটের সাথে সম্পর্কিত রেখেই করতে হবে। তাহলে মোট আছে কত আমার 143 এর, তাহলে মোট, এখন মোট মানে অনুপাতগুলো যোগফল করতে হবে। অনুপাতের তাহলে রাশিগুলো যোগ করলে কত কত হচ্ছে 2 আর 4 6 আর 5 11, তাহলে 11 হচ্ছে আমার নিচে। এখন এখানে আমার চাইছে দুইটা বৃহত্তর ক্ষুদ্রতর অংশের পার্থক্য, আগে বের তো করে নিই, তারপরে পার্থক্যের কথা হিসাব করা যাবে। তাহলে বৃহত্তর কত, বৃহত্তর এখানে হচ্ছে আমাদের 5 এরটা যেহেতু বৃহত্তর, তাহলে উপরে হচ্ছে 5, তাহলে এটা কাটলে পরে 11কে এটা 1 দিয়ে কাটলাম আর 3, তাহলে হচ্ছে 13 হচ্ছে। তাহলে 5 13 একটা বের হলো কত 65, এটা হচ্ছে বৃহত্তরটা আমাদের বের হয়ে গেল। ক্ষুদ্রতরটার সাথে সম্পর্কিত হচ্ছে অবশ্যই 2, তাহলে 143 এর মোট কত, মোট 11, আর যেটা বের করতে হবে আমার কত ক্ষুদ্রতর, তাহলে 2 উপরে, তাহলে এখানে কত হচ্ছে 13, তাহলে 13 দুগুণে 26, এই দুইটা আমাদের বের হয়ে গেল। বের হওয়ার পরে এখন আমি চাইছে হচ্ছে পার্থক্য তার মানে কি এই দুইটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে পরে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 39, তাহলে এই 39 হচ্ছে আমাদের এখন পার্থক্য চাইছিল বলে অ্যান্সার। আচ্ছা, পরের অংশটাতে যাই আমরা। পরেরটাতে বলছে হচ্ছে যে 7,500 টাকা এত এত অনুপাতে ভাগ করলে বৃহত্তর আর ক্ষুদ্রতর, দুইটা চাইছে, বৃহত্তর আর ক্ষুদ্রতর অংশের পার্থক্য, আবারও একই রকম বৃহত্তর আর ক্ষুদ্রতর। তাহলে মোট টাকা কত 7,500, তাহলে 7,500 মোট টাকা 7,500 7,500। আচ্ছা, এত এর বৃহত্তর আর ক্ষুদ্রতর, তাহলে এখানে আমার প্রথম কথা হচ্ছে যে আমার 7,500 টাকা মোট দেয়া আছে কিনা। মোট দেয়া আছে বলে আমি কি করব, আগে অনুপাতের রাশিগুলো যোগ করে দেবো। তাহলে 5 4 9 3 12, 12 আর 3 হয় কত 15, তাহলে এই 15টা আমার হচ্ছে নিচে, 15 নিচে গেল। এখন বৃহত্তর, এর ভিতর থেকে বৃহত্তর অবশ্যই ছিল কত 5, তাহলে সেই 5 হচ্ছে উপরে। তাহলে এই দুইটা আমরা কাটাকাটি করলে 5 আর 2টা শূন্য, তাহলে এখান থেকে হচ্ছে 5 5 25, 2টা শূন্য বের হলো। আচ্ছা, তারপরে বৃহত্তরটা আমাদের বের হয়ে গেছে অলরেডি। এবার ক্ষুদ্রতরের জন্য যাব। ক্ষুদ্রতরের ক্ষেত্রেও 7500 এর মোট আছে কত 15, তাহলে 15 অবশ্যই নিচে। আর যেটা তোমার হচ্ছে চাইছে, যেমন চাইছে কোনটা আমাদের ক্ষুদ্রতর মানে কত 1 এর সাথে সম্পর্কিত, তাহলে 1 উপরে। ওই একইভাবে কাটাকাটি করলে এখানে বের হবে 500, আর এখানে আমাদের অ্যান্সার হবে 500কে 1 দ্বারা গুণ করলে 500। এখন পার্থক্যর কথাতে আসি। এবার পার্থক্য মানে বিয়োগ করতে হবে, আর 2500 থেকে 500 বিয়োগ করলে অবশ্যই কত আসবে 2000, তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল 2000। তাহলে এখানে আমরা যে জিনিসটা আরেকবার তোমাদেরকে বলি যে অনুপাতের অঙ্কগুলোর এইভাবে করলে পরে সহজ হবে। এখন এক্স এর মাধ্যমে আমি শিখাইছিলাম, এক্স এর মাধ্যমে করতে পারো যদি বড় অঙ্ক করা লাগে, কিন্তু যদি হচ্ছে এরকম শর্টকাটে করো তাহলে ভালো হবে। যেমন অনুপাত যেটা দেয়া থাকবে সেটা খালি আমরা নিচেই বসাবো, আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপরে। যেটা দেওয়া থাকবে মানে যেটা এখানে থাকবে সেটার অংশটা নিচেই, যদি মোট থাকে মোট নিচেই, যদি একটা অংশটা থাকে তাহলে সেটাও নিচেই, আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপরে। সবসময় এরকম করে মনে রাখতে হবে। আচ্ছা, পরের অংশে যাই আমরা এখন।
আচ্ছা, এখন 23 নাম্বারে 23-এ লেখা আছে কি, ডলি, বনি ও লিলির মধ্যে 1260 টাকা এমন ভাবে ভাগ করে দেয়া হলো যেন ডলি লিলির সমান টাকা পায়, বনি ডলির দ্বিগুণ টাকা পায়, এতে বনি কত টাকা পেল? এখানে এই ধরনের অঙ্ক এর আগে আমরা করছিলাম, সেটা আমি বলেছিলাম তখন যে যখন যে নামটা বা যে অংশটার কথা থাকবে দুই জায়গায়, যেমন এখানে আছে কত, এখানে ডলির নাম আছে, এর মধ্যেও আবার ডলির নাম আছে, তাহলে আমরা সেইটাকে যদি ধরে নিই তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে ডলির নাম আছে, ওখানেও ডলি, তাহলে আমরা মনে করলাম যে ডলি পায় হচ্ছে এক্স টাকা, তাহলে এখানে ডলি পাইলো হচ্ছে এক্স টাকা, দুই জায়গায় ডলি আছে সেই জন্য। এখন বলতেছে ডলি লিলির সমান টাকা পায়, তাহলে ডলি লিলির সমান টাকা পায়, তাহলে লিলিও তো ওই এক্স টাকাই পাবে, তাহলে লিলিও এক্স টাকাই পাইলো। এখন বলতেছে বনি আবার ডলির দ্বিগুণ টাকা পায়, তাহলে বনি কত টাকা পাবে? বনি পাবে ডলির দ্বিগুণ, তাহলে ডলি তো আমার এক্স টাকা অলরেডি পেয়ে গেছে, তাহলে তার 2x, তাহলে এখানে দুইটা ডলিরটা প্রথমে ধরে নিছি, এইটার জন্য একটা লিলিরটা পাইলাম, আর এইটার জন্য হচ্ছে বনিরটা পাইলাম। এখন এই তিনজনই কিন্তু এখানে আছে, তাহলে তিনজনের কিন্তু আমরা অলরেডি অনুপাতটা অলরেডি বের করে ফেলতে পারছি। যেমন অনুপাতটা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে আমি পাইছি হচ্ছে এক্স মানে মনে করতে হবে, যদি 1 মনে করি, এক্স মানে 1 মনে করি, আর এখানে 2x মানে 2 মনে করি, তার মানে 1 1 2, এইটা হচ্ছে আমাদের অনুপাত। তাহলে অনুপাত যদি করে ফেলতে পারি তাহলে কিন্তু এখানে x ধরে করলে পরে কিন্তু এই তিনটার যোগফল করতে হতো, যোগফল সমান সমান 1260 করতে হতো, যেটা আমরা আগে করছিলাম আর কি, যে এখানে কত x যোগ x যোগ 2x সমান হচ্ছে 2160, এখান থেকে x এর মান বের করলে পরে পাওয়া যেত ডলি আর লিলিটটা, আর তাকে আবার 2 দ্বারা গুণ করলে পাওয়া যেত হচ্ছে বনিটটা, ওইটা একভাবে করা যায়, ওইভাবে করা হয়েছিল। আর এইখানে আমি যেটা, যে এইখানে আমাদের এই তিনটা অনুপাতটা বের করে নিলাম কিভাবে, এক্স এক্স আর 2x, তাহলে এইখানে অনুপাত করলে হয় হচ্ছে 1 1 আর হচ্ছে 2, তাহলে এখন এতে বনিট কত টাকা পাইছে, বনিটটা যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে বনিটটা এটা জিজ্ঞেস করছে, আমার দেওয়া আছে কি মোট 2160 টাকা দেওয়া, সরি 1260 টাকা, 1260 টাকা দেওয়া আছে, তাহলে 1260 তারপরে এর, এখন টোটালটা কত, টোটালটা আমার যেহেতু 1260 হচ্ছে কি টোটাল টাকা, তাহলে টোটালটা হচ্ছে 2 আর এখানে 2 যোগ করলে কত হয় 4, সেই 4 হচ্ছে আমাদের এখানকার মোট। আর আমারটা বের করতে হবে কারটা, বনিটটা, বনিটটা দিব কোথায়, উপরে, যেটা এখানে থাকবে সেটার অনুপাত নিচে, আর যেটা বের করতে হবে সেটা উপরে। তাহলে এখন এই 4 দ্বারা এটাকে কাটাকাটি করলে পরে কত হয়, 3 4 12 আর 15, 315 হয়, এই 315। আর এখান থেকে আমাকে যেহেতু এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 315 গুণন 2 করলে 630 হয়, এইটাই হচ্ছে আমাদের ওই বনের টাকা যেটা বের করতে বলছিল সেটা হয়ে গেল। ওখানে এক্স এর মান বের করে করলে 2 দ্বারা গুণ করলে পরে হয়ে যাবে একই নিয়মে। তাহলে অনুপাত বের করে করতে পারলে পরে দ্রুত করা যাবে, যেহেতু আমি এমনিতেও কিন্তু অঙ্ক করলে পরে এখানে এমনি এত কিছু না দেখে যদি মনে করি যে ডলি লিলির সমান টাকা পায়, তাহলে একজন 1 টাকা পাইলে আর একজন আর 1 টাকা পায়, তাহলে বনি ডলির দ্বিগুণ টাকা পায়, তাহলে 2 টাকা পায়, তাহলে 1 1 আর হচ্ছে 2, এইরকম যদি অনুপাতটা করে ফেলতে পারলাম, তাহলে অনুপাত করে ফেলার পরেও কিন্তু আমি এইটুকু তখন না ধরলে পরেও তখন চলছে, এইটুকু না ধরলেও আমি বুঝতে পারছি যে একজন 1 টাকা পালে আর একজন 1 টাকা, আর আরেকজন পাইছে তখন ডাবল টাকা, তাহলে 2 টাকা, তাহলে ওইখান থেকেও আমি এটা ডাইরেক্ট করে ফেলতে পারি, যে কোনো ভাবে করা যাবে, যত দ্রুত শর্টকাট হচ্ছে যে আগে এটা করে পরে তারপরে এটা করলে পরে শর্টকাটে করা যাবে আর কি। আচ্ছা, পরেরটাতে যাই আমরা, পরেরটাতে দেখা আছে হচ্ছে যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এখন এটা আবার জ্যামিতির অংশে চলে গেল, পরিসীমা জিনিসটা আসলে কি সেটা বুঝতে হবে। পরিসীমাটা হচ্ছে এমন একটা জিনিস, পরিসীমা তার মানে যে কোনো কিছু চারদিকে, মনে করা যায় যদি চতুর্ভুজ হোক বা ত্রিভুজ হোক, এখানে যেহেতু আমাদের ত্রিভুজের কথা বলছে, পরিসীমাটা সবসময় মনে রাখতে হবে যে পরিসীমা মানে এই যে আমি যেই অংশটা এরকম করে দিলাম, এইটাই হচ্ছে এই কয়টা জিনিসের যোগফলই হচ্ছে একটা পরিসীমা। কিংবা যদি মনে করা যায় একটা ঘর আছে এরকম, এই ঘরের এই 4টা বেড়া দেওয়া হলো, এই বেড়ার এই 4টা বেড়া কতটুকু আছে যোগ করলে পরে যেটা পাওয়া গেল সেটাই তার পরিসীমা। পরিসীমাটা মূলত হচ্ছে এই জিনিস,
ভিতরের কোনো কাজ হবে না, পরিসীমা কিন্তু ভিতরে কোনো কাজ হবে না, খালি এই পরিধি দিয়ে দেওয়া হবে। এটা পরিধি বা চারদিক দিয়ে যাবে। হ্যাঁ, এই চারটা অংশ যখন যোগ করব বা তিনটা অংশ যোগ করব তখনই আমরা সেটা পরিসীমা পাবো। আমরা বিভিন্ন পরিসীমার সূত্রগুলো মুখস্থ করি, আসলে মুখস্থ করার দরকার হয় না যদি আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখি যে পরিসীমা বিষয়টা আসলে কি। আচ্ছা, এখানে যে কথাটা বলছে যে ত্রিভুজের পরিসীমার কথা বলছে, তাহলে ত্রিভুজের পরিসীমার কথা বললে পরে আমি কি বুঝতেছি যে তিনটা বাহুর যোগফল দেওয়া আছে। তাহলে পরিধি তিনটা, একটা এ একটা দুইটা এ একটা তিনটা, এই তিনটা বাহুর যোগফল দেওয়া আছে হচ্ছে কত 45। তাহলে ত্রিভুজের পরিসীমা 45। এই বাহুগুলোর অনুপাত একটা 3 একটা 5 একটা 7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। তার মানে মোট এই জায়গাটা দেওয়া আছে কিন্তু মোট, তাহলে মোট হচ্ছে আমার কত 45। এর এর দিব, তাহলে যেহেতু এটা হচ্ছে কি মোট মানে তিন বাহুর যোগফল, পরিসীমা মানে তিন বাহুর যোগফল, তাহলে এই তিনটাকে আমি এরকম যোগ করব, তাহলে যোগ করলে হয় হচ্ছে 15। আর এখন আমাকে জিজ্ঞেস করছে কোনটা ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে এখানে কোনটা ক্ষুদ্রতম, 3 ক্ষুদ্রতম, তাহলে 3টা উপরে দিয়ে দিব। তাহলে এখানে কাটাকাটি করলে 3 3 9, এই 9 হচ্ছে আমার এখানকার অ্যান্সার। তাহলে এর পরেরটাই যাই, যদি আমরা 25 নম্বর, একটি ত্রিভুজের তিনটি বাহুর মাপের অনুপাত, এখানে ওই একই নিয়মে। হ্যাঁ, একদম সেম টু সেম পরিসীমা দেওয়া আছে, তাহলে কত দেওয়া আছে 198। তাহলে আমি মোট লিখবো কত 198। তারপরে এর দিব আর যোগফল, তাহলে এই 5 6 আর 7 এই তিনটা যোগ করলে যেটা হবে, কারণ এটা দেওয়া আছে আমার মোট 198 তো মোট, সেজন্য যোগ করতে হবে। তাহলে 5 আর 6 হচ্ছে 11 আর এখানে 18 হলো 18। এখন 18 এটাকে কাটাকাটি করলে হয় 11। আর আমার বের করতে বলছে কোনটা দীর্ঘতম এখানে অবশ্যই 7 এরটা হবে, তাহলে 7। তাহলে 7 আর 11 গুণ করলে হচ্ছে 77। এই 77 হচ্ছে সেন্টিমিটার, যত আমার অ্যান্সার। তাহলে যেটা আরেকবার বলতেছি যে ওই একই নিয়মে যে আমি খেয়াল করব যে টোটালটা দেওয়া আছে কিনা। যখন এই টোটালটা দেওয়া থাকবে তখন এইভাবে করে করব যে টোটালটা মানে অনুপাতগুলোর রাশিগুলো যোগ করতে হবে। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি যে কোনো কিছু যদি স্পেসিফিক দেওয়া থাকতে পারে, কিন্তু স্পেসিফিক মানে হচ্ছে যেরকম যে এখানে যেমন 6 এরটা দেওয়া থাকলো, 6 এরটা মানে একটা বাহুর মাপ সাপোজ দেওয়া থাকলো, যে এখানে টোটাল না দেওয়া থাকে বললো যে মধ্যম যে টাইপের বাহু ওইটার বাহু মনে করো যে মাপ হচ্ছে 36 দেওয়া আছে, মধ্যম বাহুর মাপ দেওয়া আছে কত 36। এখানে কিন্তু তখন আমাদের 6 দিয়ে কাজ হবে, ঠিক আছে। তার মানে তখন আমি কি লিখবো 36 এর 36 কার সাথে সম্পর্কিত 6 এর সাথে, তাহলে লিখবো 6 হচ্ছে নিচে। যদি চাই হচ্ছে বৃহত্তম বাহু কত হবে, বৃহত্তম বাহু আমাদের এখানে 7 এর সাথে সম্পর্কিত, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে 7। তাহলে 6 ছক 36, 6 7 তখন হবে কত 42। এটা মানে আমি বোঝাতে চাচ্ছি যদি কোনো স্পেসিফিক ভাবে দেওয়া হচ্ছে টোটাল এত সময় যত অঙ্ক করলাম সবগুলোতে খালি টোটালই দেওয়া থাকতেছে, কিন্তু যদি স্পেসিফিক ভাবে দেওয়া থাকে যে মধ্যম বাহুটার মান হবে কত 36, তখন আমরা করব কি এখানে সেই 36টা লিখবো, লেখার পরে এখানে মধ্যম বাহু কে আছে 6, তাহলে আমি সেই এখানে যেটা থাকবে সেইটার 6 এখানে লিখবো। লেখার পরে যদি বৃহত্তম বের করতে বলে, যেটা বের করতে বলবে সেটা উপরে, এখানে যেটা দেয়া থাকবে সেটা নিচে, যেটা বের করতে হবে সেটা উপরে। এইটাই সবসময় মনে রাখলে পরে এই অনুপাতের যত অঙ্ক সবগুলো করা যাবে। আচ্ছা, পরের অংশে আমরা যাই এখন। আচ্ছা, এখন হচ্ছে 26 নম্বরে দেখা যাচ্ছে কি একটি ত্রিভুজের কোণগুলো রেশিও মানেই তো অনুপাত। তাহলে 2:3:4 কোণগুলোর কত, তাহলে ত্রিভুজের কথা থাকতে হবে একটা যে ত্রিভুজের কোণের সমষ্টি কত বা চতুর্ভুজের কোণের সমষ্টি কত। এখানে এইগুলোর ক্ষেত্রে মোট কোণের মান আমাদেরকে জানা লাগবে, যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। এটা সাধারণত আমরা মুখস্থ রাখি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার মানে 3টা কোণ ত্রিভুজের যোগ করলে হয় 180 ডিগ্রি, চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে হয় 360 ডিগ্রি। এখন এইখানে দেখা যাচ্ছে যে আমরা তাহলে যদি রেশিওর কথা চিন্তা করি তাহলে 2 3 আর 4 এইরকম ভাগে দেওয়া আছে, তাহলে ত্রিভুজের 3টা কোণ মিলে হয়েছে কত 180। তাহলে মানে মোট দেওয়া আছে এটা মনে করতে হবে, যে না দেওয়া থাকলেও আমার মাথায় রাখতে হবে যে যেহেতু মোট কোণ 180 তাহলে আমি 180 কে
ফলো করব। তাহলে 180 এর লিখবো। এখন যেহেতু 180 কি লিখছি, মোট লিখছি, তাহলে মোট অনুপাতটা কোথায় যাবে? নিচেই যাবে। তাহলে মোট অনুপাত আমার কত আছে? 5 আর 4 9 আছে। তাহলে 9টা আমি কোথায় যাবে? নিচেই যাবে। তাহলে 9 নিচে গেল। আর উপরে এখন কোনটা থাকবে? কোনগুলো যেহেতু বলছে, তার মানে সবটাই আলাদা আলাদা ভাবে বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি 2 দিয়ে যদি বের করি, তাহলে এখানে লিখলাম 2। তাহলে 9 এখানে 20 হলো। তাহলে 20 আর গুণ করলে 40 হলো। এটা 40, এটা একটা বের করে ফেললাম আমরা। তাহলে অলরেডি একটা 40-এর টা আমাদের অলরেডি দেখতেই পাচ্ছি যে 40-এর ডিগ্রিটা আছেই তো একটা। তখন দেখার সাথে সাথে আমি এটা বলে দিতে পারবো। কিন্তু যদি মনে করো যে 40 আরো কয়েকটা দেয়া থাকতো, তখন তো আমাকে বাকিগুলো বের করে দেখতে হতো। তাহলে এখন আমি বাকিগুলো বের করে আরো দেখি। 180 এর আবার একইভাবে এখানে তো 9 থাকবেই। তাহলে এখানে উপরে আমার একবার হবে কত? 3। তাহলে এখানে তো বারবার 20ই হবে। 20 3 করিং একটা 60। আবার এখানে তো 20 বারবার দেখতেছি, এখানে 3-এর জায়গায় এখন আর বসাবো 4। তাহলে 4 করিং আর একটা হবে হচ্ছে 80। তাহলে একটা 40, একটা 60, একটা 80। এটা তিনটা যদি বের করা লাগে করবা, আর যদি না এরকম অপশন যদি আগে আমরা বুঝে ফেলি, তখন তো আর এক্সট্রা করার দরকার হচ্ছে না। তারপরেরটাই যাই। এখন পরেরটাই বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত। তাহলে ত্রিভুজটা হবে কোন ধরনের ত্রিভুজ সেটা আমাকে জিজ্ঞেস করছে। যে একটি ত্রিভুজের একটি কোণের এটা একটি কোণ না লিখে এটা হচ্ছে কোণগুলোর অনুপাত হবে। হ্যাঁ, এখানে হবে হচ্ছে কোণগুলোর অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে ত্রিভুজটা কেমন হবে? তাহলে এখানে এর মধ্যে আমাদের 3টা কোণই আছে। তাহলে 3টা কোণ আছে আমাদের যেহেতু ত্রিভুজ, তাহলে 3টা কোণ মানে কি 180 ডিগ্রি মোট। তাহলে 180 ডিগ্রি, তারপরে এর লিখলাম। এখন হচ্ছে যেহেতু আমাদের অনুপাতের কি করতে হবে? রাশিগুলো যোগ করতে হবে, কারণ আমি টোটালটা এখানে অলরেডি লিখে ফেলছি। এটা টোটালটা, তাহলে এখানে আমাকে টোটালটাই বের করতে হবে। তাহলে 3 2 5 আর 1 6 হচ্ছে এই টোটালটা। তাহলে নিচে দিব আর একটা একটা করে বের করি। তাহলে একটা বের করলাম, এখানে 1 দিলাম। তাহলে এখানে 30 হচ্ছে। তাহলে একটা বের করলাম 30। একটা বের করলে এখন তো বোঝাই যাচ্ছে কেমন হবে। একটা 30 হবে, আর একটা হচ্ছে এখানে যেহেতু আমাদের কত হয়েছে 30। তাহলে আর একটা হবে এখানে যদি 2 দিয়ে করি, তার মানে হবে হচ্ছে একটা 60। একটা 2 দিয়ে করলাম 60 হলো, আর একটা কত 3 দিয়ে করব। তাহলে এখানে আবার 3, তার মানে ওই 180 এর 3/6। তার মানে এখানে হচ্ছে 30। তাহলে 3 3 90। তাহলে এইটা আমাদের 3টা কোণ বের হয়ে গেল। তাহলে 30, একটা 60, একটা 90 আলাদা আলাদা ভাবে যখন বের হয়ে গেল, এখন আমি এইটাতে এখন ফলো করব যে আমার কোন ধরনের ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এটা আছে কত? 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো অবশ্যই সেটা কি কোণ? সমকোণী ত্রিভুজ। তাহলে এখন একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানেই সমকোণী ত্রিভুজ। আর এটা যদি একটা কোণ একটু 90 ডিগ্রির বেশি হয়, তখন আমরা বলতাম এটা স্থূলকোণী ত্রিভুজ। আর যদি তিনটাই যদি ছোট ছোট থাকতো, তখন আমি বলতাম হচ্ছে 90 ডিগ্রি থেকে তিনটাই ছোট থাকলে তখন তো বলতাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন পরের অংশটাতে যাই। পরেরটা দেওয়া আছে হচ্ছে কোন চতুর্ভুজের 4টা কোণের অনুপাত। এইখানে খালি এই যে আমরা প্রথমে তখন দেখাই নিলাম না, যে 4টা কোণ মানে হচ্ছে কত? 360 ডিগ্রি। ওটা কি আমরা মুখস্থ করছিলাম? তাহলে মুখস্থ। আচ্ছা, এখন হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে এত এত দেয়া আছে। তাহলে এখানে যে 4টা কোণ তাহলে এইরকম দেওয়া আছে। আমরা প্রথমে আমরা কি বলছিলাম যে 360 ডিগ্রির সাথে সম্পর্কিত। তাহলে 360 ডিগ্রি কি? মোট। তাহলে মোট এর নিচে কি হবে? নিচে হবে হচ্ছে মোট, যেহেতু তাহলে অনুপাত করলে আমাকে যোগ করতে হবে। তাহলে এখানে টোটাল আছে 4 আর 3 7 আর 1 8 আছে। নিচে হচ্ছে তাহলে কত? 8। তাহলে বৃহত্তম যেহেতু চাইছে, তাহলে আমাদের আর এক্সট্রা করে সবগুলোর করা লাগছে না। তাহলে বৃহত্তম চাইলে পরে এই বৃহত্তম চাওয়ার জন্য এখানে আমি কত করছি? 3 দিয়ে করলাম। তাহলে 3। তাহলে এখানে 8 দিয়ে এটা কাটাকাটি করি। 4 8টা 32। তাহলে এখানে হচ্ছে 5 8টা 40। তাহলে এখানে এখন 135 হচ্ছে। তাহলে এই যে 45 গুণন 3 করলে আমরা 135 হয়ে গেল। তাহলে বৃহত্তম কোণটা 135 হয়ে গেল। আচ্ছা, এখন এইটা আমি করার পরে এইটার আর একটা শর্টকাট শেখাই দিই। সেটা হচ্ছে
যদি এরকম জিজ্ঞেস করে যে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ, তখন তোমরা ডাইরেক্টলি বড় বড় যে কোণটা সেটা বের করবা। তার মানে আমরা এর আগে তিনটাই কোণ বের করলাম না, 180 এর 1/1 দিলাম, আবার 2 দিয়ে করলাম, আবার 3 দিয়ে করলাম। যখন বড়টা বের করে ফেলবা তখন অলরেডি বুঝে ফেলবা, মানে এখানে হচ্ছে কত 3 দিয়ে করলাম। আমরা যদি 180 মোট আছে, তো 180 এর নিচে কত হচ্ছিল 6, আর উপরে আমরা 3 দিয়ে করলাম, তাহলে যখনই এখানে আমার হচ্ছে কত 30, তার মানে আমরা পাইলাম হচ্ছে সর্বোচ্চ কোণটা পাইলাম হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ কোণ তো যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো তার বেশি আর তো হওয়ার তো পসিবল না, তাহলে স্থূল কোণ তো হবেই না। তাহলে 90 ডিগ্রি যেহেতু একটা হয়ে গেছে, তাহলে আমরা তখন বলে দেবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার যদি বেশি হয়ে যায়, তো এটা সাপোজ যদি আমরা বড়টা ধরে যদি 120 ডিগ্রি পেয়ে যেতাম, তখন বলতাম যে ওইটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আবার যদি বড়টা ধরেও যদি 90 না হতো, সাপোজ 80 ডিগ্রি হতো, তখন আমরা তো বুঝতেই পারতাম যে সর্বোচ্চই যদি 80 ডিগ্রি হয়, তাহলে তো সেটা অবশ্যই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই আর কি। এখন তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি ছোট মানে শর্টকাটে করতে চাও, তাহলে ডাইরেক্ট বড়টা যেটা থাকবে বড় অনুপাত সেটা, মানে এটা যেরকম বৃহত্তম কোণ ডিরেক্ট বলে দিয়েছে, এটাতে ওইরকম যদি বৃহত্তম কোণ নাও বলে, তারপরেও আমরা ত্রিভুজ বের করতে হলে পরে বৃহত্তম কোণেরটাতে বের করলে পরে আমাদের হয়ে যাবে আর কি। তাহলে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার আপাতত আমাদের এই পর্যন্তই শেষ। তোমরা ক্লাসগুলো ভালো করে করবা, এই আর কি। আল্লাহ হাফেজ।